Sister Julia, Assalamu alaikum. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. I really appreciate you coming to see us this morning. And it took you 2 hours from Kent. It was all right, yeah. How did you know about Islam? How did you become interested in Islam originally? আমি একটা স্মল টাউনের মেয়ে। এটা আসলে সাউথ অফ হাঙ্গেরিতে। এটার নাম পেজ। আর এটা একটা ইউনিভার্সিটি টাউন। আর এখানে বহু মানুষই এসেছেন ভিন্ন ভিন্ন দেশ থেকে। আর সেখানে বহু মানুষ আছেন বেশ কিছু মুসলিম দেশের। আর যদিও এটা ছিল জাস্ট খুবই স্বাভাবিক বিষয়, ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা ছিল না মোটেও ধার্মিক, কিন্তু তাদের মধ্যে ছিল এমন কিছু যেভাবে তারা ভাবনা চিন্তা করত, সেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। শুধুমাত্র আমার দৃষ্টি আকর্ষণই নয়, আমি জাস্ট একভাবে আসলে আমার মনে হতো যে আমিও তাদের মতো করেই ভাবতে চাই। যখন আপনি স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম স্টুডেন্ট। আমি স্টাডি করছিলাম ইটালিয়ান লিটারেচার। Italian? Yes. Wow. Yeah. আমি সবসময় জানেন খোঁজ করতাম আমার সত্যিকার অরিজিন। কারণ আসলেই আমি ছিলাম একটা মিষ্ট পরিবারে। লাইক হাঙ্গেরির বেশিরভাগ মানুষই আসলে পূর্বে এটা ছিল বিশাল বড় এক দেশ। আর লাইক আমার পেরেন্টস সহ আমার মম হলেন ট্রান্সিলভেনিয়ার। তারা ছিলেন আসলে অরিজিনাল হাঙ্গেরিয়ানস, যারা এসেছিলেন এশিয়া থেকে। আর আমার বাবার পূর্বপুরুষগণ তারা ছিলেন স্লোভাকিয়ানস, পলিশ, ক্রোয়েশিয়ানস, এমনকি জিউস। তো এটা ছিল এক প্রকার বড় মিশ্র পরিবার। আপনার পরিবার তো একটা বিরাট বড় সাম্রাজ্যের অংশ ছিল, অ্যাস্ট্রো হাঙ্গেরিয়ান। ইয়েস, এক্স্যাক্টলি। এ কারণেই আমার মনে হয় যে আমি সেখানকার। কারণ আমার মনে হয় যে বর্তমান হাঙ্গেরিয়ান তার একটা ক্ষুদ্র অংশ মাত্র আমার। তো হ্যাঁ, যাই হোক, আমি ছিলাম আমি খোঁজ করেছিলাম যে সত্যিকার আমি কে। আর প্রথম যে স্থানের ভালোবাসায় সত্যি আমি পড়েছিলাম এটা ছিল ইটালি। এটা আমার ইউনিভার্সিটি লাইফের আগের কথা। আমি সেখানে 1 বছর কাটিয়েছিলাম অ্যাজ এ ভলেন্টিয়ার। আর সেটাই আপনাকে ইটালিয়ান লিটারেচার পড়তে উৎসাহিত করেছিল? Yes. Yes. তো আমি স্টাডি করছিলাম ইটালিয়ান লিটারেচার। আর তারপর এই ইউনিভার্সিটিতে, এই ছোট্ট শহরে একটা বিশাল বড় পৃথিবী খুলে গিয়েছিল আমার সামনে, যেখানে আমি জানতে পেরেছিলাম ইরানের মানুষদের, ইজিপ্টের মানুষদের, আফগানিস্তানের মানুষদের, পাকিস্তানের মানুষদের, লাইক বহু ভিন্ন ভিন্ন দেশের মানুষদের, এমনকি ইয়েমেনের মানুষদেরও। আর যেটা আমি পছন্দ করতাম তা হলো ওই সমস্ত মানুষেরা যেভাবে চিন্তা ভাবনা করতেন। এই মানুষদের ছিল এক প্রকার মানসিক প্রশান্তি। তারা কখনোই নার্ভাস হতেন না। যদি তাদের জীবনে কোনো সমস্যা আসতো, তারা জানতেন কিভাবে এর সমাধান করা যাবে। Yeah. So তাদের জাস্ট গডের ওপর ট্রাস্ট ছিল। yes. আর এমনকি যদিও আমি নিজেকে একজন খ্রিস্টান বলেই বিবেচনা করতাম, আর আমার সবসময় ছিল এক প্রকার সংযোগ গডের সাথে, কিন্তু তা সত্ত্বেও আমি যখন যেতাম চার্চের সানডে সার্ভিসে, আমি তাদের সেই বিষয়টা অনুভব করতে পারতাম না। আপনি কি ক্যাথলিক ছিলেন? আমি ছিলাম প্রোটেস্ট্যান্ট। আমি অনুসরণ করতাম আমার মমকে। তো আমার মম ছিলেন প্রোটেস্ট্যান্ট, আর আমি এবং আমার বোন ব্যাপটাইজ হয়েছিলাম প্রোটেস্ট্যান্ট হিসাবে। আর আমার ড্যাড ছিলেন ক্যাথলিক। তার মম বেড়ে উঠেছিলেন নানেদের কাছে, তাই তারা ছিলেন খুবই খুবই ক্যাথলিক। যদিও কমিউনিস্ট পিরিয়ডে এক প্রকার সমস্ত ধর্মই ব্যান্ড হয়ে গিয়েছিল হাঙ্গেরিতে, কিন্তু যখন আমাদের বয়স হলো প্রায় 10 বছর, সে সময় সিস্টেমটা পাল্টে গিয়েছিল। Started opening up. Yes. Yeah. তো তখন থেকেই আমার পেরেন্টস বেছে নিয়েছিলেন আমাদের রেসপেক্টিভ চার্চগুলো। তো আমার এক ভাইও আছে, তো সে হয়ে গেছিল একজন ক্যাথলিক, ফলোয়িং মাই ফাদার। Yeah. আপনাদের কয়েকজন মাকে ফলো করেন আর কয়েকজন বাবাকে? সেটা ছিল মূলত তাঁদেরই সিদ্ধান্ত। তো হ্যাঁ, এটাই ছিল এক প্রকার আমাদের ট্র্যাডিশন, আমাদের এই ধরনের মিশ্র পরিবারে। আপনার জন্য ডিসাইসিভ মোমেন্ট কোনটা, যখন আপনার মনে হলো যে এই সেই রিলিজিয়ন যেটা আমি গ্রহণ করতে চাই? এটা বেশ মজার বিষয়। আমি বলতে পারি না যে এটা একটাই মুহূর্ত ছিল। এটা ছিল আসলেই আমার বোন, সে আগে সিদ্ধান্ত নিয়েছিল। তিনি কি আপনার আগে ইসলাম গ্রহণ করেছিলেন? না, সে আমরা কনভার্ট হয়েছিলাম একসঙ্গে। আমরা 3 জন, আমার বোন, আমার একটা বান্ধবী আর আমি। Oh, mashallah. তো আমরা 3 জনে একসঙ্গে কনভার্ট হয়েছিলাম। এটা ছিল সত্যি এক অবর্ণনীয় দিন। জুনের এক সন্ধ্যায় ইন 2002, লম্বা সময় আগে। আমরা তখন ছিলাম খুবই ইয়াং। নিশ্চয়ই সেখানে একটা স্টোরি থাকবে। It was yes. তো আমার ছিল ওই সমস্ত বন্ধু, কিন্তু আমি জাস্ট যেটুকু জানতাম, আমি জানতাম না যে এটা তাদের ধর্ম যা তাদের শিখিয়েছে এই সুন্দর বিষয়গুলো। আর সেটাই মূলত কারণ তাদের উদারতার, তাদের মানসিক প্রশান্তির। আর এটা ছিল আমার বোন।
আসলে যে করেছিল এ বিষয়ে গভীর রিসার্চ, আর সে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল আমার থেকে অনেক বেশি আগে। আর সে খোঁজ করছিল এমন একটা স্থানে যেখানে আমরা ইসলামকে স্টাডি করতে পারি, কারণ অবশ্যই আমরা আমাদের সেই সমস্ত বন্ধুদের প্রশ্ন করতাম, জানেন, তবে তাদের এত গভীর জ্ঞান ছিল না যাতে করে তারা আমার প্রশ্নের উত্তর দিতে পারে। আপনি সেই সমস্ত মানুষকে চাইছিলেন যাদের কাছে দিনের গভীর জ্ঞান ছিল, তাই তো? Exactly, exactly. তো আমার বোন খুঁজে বের করেছিল একটা মসজিদ, একটা খুবই খুবই ছোট্ট মসজিদ বুদাপেস্টে। আর তো আমরা সেখানে গিয়েছিলাম, আর সেখানে সেখানে কথা বলা হচ্ছিল ঈসা আলাইসাল্লামকে নিয়ে। আর সেখানে তারা যা বলছিলেন, তারা এক্সপ্লেন করছিলেন খুবই সুন্দর বিষয়াদি, যেভাবে খ্রিশ্চানরা কথা বলেন ঈসা আলাইসাল্লামকে নিয়ে, যে তিনি হলেন সন অফ গড। এক কথায় এটা জাস্ট একটা কথা বলার ধরন, জানেন। তারপর আমার মনে হলো যে এক প্রকার আমি বুঝতে পারছিলাম যে ওকে, এটা নিশ্চিত রূপেই হবে সত্য, কারণ ক্রিশ্চিয়ানিটিতে সত্যি বহু বিষয় আছে যেগুলোকে আপনি আক্ষরিক অর্থে বুঝতে পারবেন না। তো এটাকেই বা আমরা কিভাবে আক্ষরিক অর্থে বুঝবো যে কোনো একজন মানুষকে বলা হচ্ছে সন অফ গড? আসলে এটা এমন কিছু এ ফিগার অফ স্পিচ। আসলেই তারা এ বিষয়ে যা বলেন, যেমন তিনি হলেন বাছাইকৃত, হি ইজ এ ভেরি স্পেশাল পারসন, তার জন্ম একটা মিরাকেল, কারণ তার বাবা ছিলেন না। এই সমস্ত কিছুই তার বিষয়ে সত্য, কিন্তু তাকে সন অফ গড বলা এটা এক প্রকার কথার ধরন। আর এই বিষয়টাই আমাকে উপলব্ধি করতে সাহায্য করেছিল এই ধর্ম সত্য। সবসময় আমার মনে হতো যে একটা সার্বজনীন সত্য আছে, কারণ আমার কখনোই বোধগম্য হতো না যে আমার মম যাচ্ছেন এই চার্চে, আমার ড্যাড যাচ্ছেন ওই চার্চে, তো কে আসলে সঠিক, আমার সবসময় মনে হতো যে এক ধরনের সত্য আছে যেটা সরাসরি গডের তরফ থেকে হবে, কিন্তু আমার জানা ছিল না যে সেটা কোনটা। আর তারপর ইসলাম ছিল এমন কিছু, এটাই আমাকে দান করেছিল একটা পরিষ্কার বোধ। তো আপনি মসজিদে যেটা শুনেছিলেন সেটা ছিল কনফার্মেশন যে ঈসা আলাইহিস সালাম নিশ্চিত রূপেই একজন মিরাকেল ছিলেন, Yes, কিন্তু তার মানে এটা ছিল না যে তাকে গডের পুত্র হতে হবে। yes, yes. এটা জাস্ট একটা কথা বলার ধরন, মূলত শ্রদ্ধাবশত। আর জানেন, এমনকি বাইবেলেও এখানে বলা হয়েছে বহুবার যে আমরা মানুষেরা হলাম দ্য চিলড্রেন অফ গড। এটাও আসলেই আক্ষরিক অর্থে নয়, তো কেন তারা এটা বলবেন একজন বিশেষ ব্যক্তির সম্বন্ধে? Yeah, কিন্তু প্রবলেমটা হলো যে যদিও এটা শুরু হয়েছিল একটা ফিগার অফ স্পিচ হিসাবে, ধীরে ধীরে এটা বাস্তবিক ক্রিড হিসাবে ডেভেলপ করে গেল, অ্যাকচুয়াল ধর্মবিশ্বাস। yes, লোকেরা ভাবতে শুরু করলো যে গডের একজন পুত্র আছে। yeah, yeah, yeah. যাই হোক, তারপর আমি অলরেডি খোঁজ করছিলাম যে কিভাবে আরো বেশি জানতে পারবো ইসলাম সম্বন্ধে। আর তারপর এটাও এক প্রকার আরো একটা সুন্দর স্টোরি। আমি বহু সময় ট্রাভেল করতাম আমার টাউন পেজ আর বুদাপেস্টের মাঝে। আর একদিন ট্রেনের মধ্যে, আর সেখানে সিট থাকতো এইভাবে রিজার্ভেশন, রাইট? আর ঠিক আমার পাশেই বসেছিল একটি মেয়ে প্রায় আমার বয়সী, হিজাব পরে। Oh, আর তারপর আমরা কথা বলা শুরু করলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি মুসলিম? বলল হ্যাঁ। তুমি কি হাঙ্গেরিয়ান? বলল হ্যাঁ। তুমি কোথায় কিভাবে মুসলিম হয়েছো? And we oh, she was study about. Hungarian. She was She from. was Hungarian. হ্যাঁ, সে ইসলাম গ্রহণ করেছিল আমার থেকে 4 বছর আগে। আমরা আজও পর্যন্ত আমরা বেস্ট ফ্রেন্ড। MashaAllah. Yeah, yeah, alhamdulillah. তিনি আপনার ওপর একটা প্রভাব ফেলেছিলেন। সেই আমাকে গাইড করে সঠিক মানুষদের কাছে পৌঁছে দিয়েছিল, কারণ প্রকৃতপক্ষে একটা কমিউনিটি ছিল পেজেতেই, আমার শহরেই। সেখানে সবাই একত্রিত হতো শুধুমাত্র জুম্মার নামাজে। সেই আমাকে বলেছিল যে এখানে একটা ছোট্ট মসজিদ আছে, এটা খুবই সুন্দর একটা মসজিদ। আমি আসলে ভাবতাম যে এটা একটা মিউজিয়াম, কারণ এটা তুর্কিরা তৈরি করেছিল। জানেন, যেহেতু তুর্কিরা এখানে শাসন করেছিল, টার্কিশ এম্পায়ার, দ্য অটোমান এম্পায়ার, তারা হাঙ্গেরি শাসন করেছিল প্রায় 150 ইয়ার্স, বহু আগে, The That 16th century. something like that. Yes, yes. তো তারা তৈরি করেছিলেন বহু মসজিদ, কিন্তু সেগুলোর বেশিরভাগই হয় পরিবর্তিত হয়ে গিয়েছিল চার্চে অথবা হয়ে গিয়েছিল মিউজিয়াম। কিন্তু এই ছোট্ট মসজিদটি, এটা ছিল আসলেই আমার মমের বাড়ি যেখানটায়, আর রাস্তার এক কোণেতে। তো এটা আমার বাড়ির খুবই কাছাকাছি ছিল। কিন্তু জানেন, আমার জানা ছিল না যে এখানে মুসলিম প্র্যাকটিসিং মানুষেরা যায়, কারণ এটা ছিল মিউজিয়াম। Yeah, yeah. তারপর সে আমাকে বলল যে জুম্মার নামাজের পর আমি জাস্ট সেখানে যেতে পারি,
আর আর আমি কথা বলতে পারি ইমামের সঙ্গে। আর সেখানকার ইমাম তিনি ছিলেন একজন ডাক্তার, আর তিনি ছিলেন অরিজিনালি ইয়েমেনের, কিন্তু তিনি বলতে পারতেন সঠিক হাঙ্গেরিয়ান। তারপর আই থিঙ্ক প্রথমবার আমি সেখানে গিয়েছিলাম, আর দ্বিতীয়বার আমার বোন আর আমার বেস্ট ফ্রেন্ড আমার সঙ্গে এসেছিল। আর তারপর তিনি যা কিছু বলেছিলেন, লাইক পুরো ইউনিভার্স আছে, আর এই পুরো ইউনিভার্স মেনে চলে এক ধরনের আইন। বিষয়টা এমন নয় যে গ্রহরা এমনি এমনি ঘুরছে তাদের নিজ নিজ ইচ্ছায়, না, তারা ফলো করছে Assist- একটা সিস্টেম, এক্স্যাক্টলি যেভাবে সৃষ্টিকর্তা তাদের শিখিয়েছেন অথবা আদেশ করেছেন। আর আরও যদি আমরা দেখি প্রকৃতিকে, লাইক যেভাবে ঋতুগুলো পাল্টায়, লাইক ইন হাঙ্গেরি, এখানে গ্রীষ্মে অত্যন্ত গরম, শীত অত্যন্ত ঠান্ডা, তুলনায় এখানটা একটু কম। হ্যাঁ, তো আমরা দেখতে পাই এটাও আসলে ফলো করে একটা সিস্টেমকে, আর এটা ঘটে না শুধুমাত্র বাই চান্সে, ইউনো। আর আমরা ভাবছিলাম সত্যি এটা তো ঠিকই, নিশ্চিত রূপেই এটা তো অর্থপূর্ণ। আর তারপর তিনি বলেই যাচ্ছিলেন যে অলসো আমরা হিউম্যানরা, আমরা যা করতে পারি, লাইক ওকে, জাস্ট সেভাবেই জীবনযাপন করো যেমনটা তোমার মন চাই, অথবা আমরা এ বিষয়ে স্বাধীন যে আমরা সিস্টেমকেও ফলো করতে পারি, যেটা আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য তৈরি করেছেন, যেটা আসলেই উত্তম উপায় জীবন ধারণের, উত্তম উপায় যেভাবে আমরা পারি নিজেদের মধ্যকার উত্তম মানুষটিকে বের করে আনতে। and you like that. We said like, wow, this is the truth. Yeah. আপনার ছিল স্বাধীনতা আর আপনি বেছে নিয়েছিলেন। Yes, exactly. And then তারপর তিনি বললেন যে আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন, আর আমরা বললাম যে আমরা ঠিক জানি না। আর নেক্সট টাইম আমরা যখন গেলাম তখনও তিনি একই কথা বলে যাচ্ছিলেন। আবার তার কাছেই ফিরে গেলেন। হ্যাঁ, তো প্রতি শুক্রবার নামাজের পর সেখানে এক প্রকার বক্তব্য রাখা হতো। তো আমরা যখন পরের সপ্তাহে সেখানে গেলাম, তিনি সেদিন কথা বলছিলেন বহু বিষয় নিয়ে, তার সঙ্গে ছিল উইমেন্স রাইটস। তিনি বলছিলেন ইসলামে মহিলাদের কতটা সম্মান, কতটা অধিকার, তারা মুক্তার মতো। পুরুষেরা শুধুমাত্র মজা করার জন্য নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে না, যেটা সাধারণভাবে চলে, লিভ টুগেদার, কিন্তু যখন মজা শেষ হয়ে যায় একে অপরকে ছেড়ে দেয়, জাস্ট লাইক ইয়াং পিপল। কিন্তু ইসলামে পুরুষদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে নারীদের শ্রদ্ধা করে আর নারীরা পুরুষদের শ্রদ্ধা করে। আর তিনি আরও বলছিলেন যে যদি একজন মানুষ নিজেকে শ্রদ্ধা করে আর নিজেদেরকে এই ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে না ফেলে, কারণ জানেন বেশিরভাগ যুবক যুবতীরাই তাদের বড় সমস্যাই হলো, অ্যাটলিস্ট সে সময় মানে সোশ্যাল মিডিয়া আসার আগে সবচেয়ে বড় সমস্যা ছিল যুবক যুবতীদের হার্ট ব্রেকস। আর তিনি বলে যাচ্ছিলেন যে কেন তোমরা এই বিষয়টা থেকে নিজেদেরকে আটকাও না, তোমরা কেন নিজেদেরকে এমন সম্পর্কের মধ্যে জড়াও না, এমন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করো না যাকে তুমি 100% ভরসা করতে পারবে, যে তোমাকে শ্রদ্ধা করবে, তোমার সঙ্গে দায়বদ্ধ থাকবে, তোমার পাশে দাঁড়াবে যত দূর তার পক্ষে সম্ভব। আর অপরপক্ষে দেখা যায় যে ওই ধরনের সম্পর্কগুলোতে তারা ভালো জিনিসটা নিয়ে নেয়, তারপর জাস্ট একে অপরকে ছেড়ে দেয়। আর এগুলো সত্যি আমাদের খুবই অর্থবোধক বলে মনে হচ্ছিল। আর তিনি আমাদের আবারও জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের জন্য অপেক্ষা করছো। আর তারপর আমার বোন, সে ছিল আমাদের মধ্যে সবচেয়ে সাহসী, আল্লাহ তার উপর রহম করুন, কারণ জানেন সে মারা গিয়েছে। তিনি মারা গিয়েছেন। তিনি কি আপনার থেকে বড় ছিলেন? না, সে ছিল আমার থেকে 2 বছরের ছোট, আর সে মারা গিয়েছে 4 বছর আগে। বাট এটা একটা ভিন্ন স্টোরি, আমি পরে এ বিষয়ে ফিরে আসছি। তো আমি আসলে বলতে চাইছি যে সে কতটা সাহসী ছিল। জানেন, আমার মনে হয় আমাদের 3 জনের মধ্যে সে ছিল। আরও আমার বেস্ট ফ্রেন্ড, সেও ছিল খুবই দৃঢ়প্রতিজ্ঞ, সেও ছিল খুবই দৃঢ়প্রত্যয়ী সে সময় মুসলিম হওয়ার জন্য। কিন্তু আমার বোন ছিল সবচেয়ে সাহসী আমাদের 3 জনের মধ্যে। সেগুলো আমরা কোনো কিছুর জন্যই অপেক্ষা করছি না, আমরা প্রস্তুত। আর তারপর আমরা 3 জনে শাহাদার ঘোষণা দিলাম। Subhanallah. alhamdulillah. আপনার পরিবারের প্রতিক্রিয়া কি ছিল? I নিশ্চয়ই খুব কঠিন ছিল, তাই তো? হ্যাঁ, একভাবে তাই। আমি একটু বেশি ভালো আশা করছিলাম। কারণ জানেন আমার বাবা, তিনি ছিলেন একজন, হি ইজ অ্যান অ্যানথ্রোপোলজিস্ট। তো যেভাবে তিনি সমস্ত বিষয়ের অরিজিন খুঁজে বের করতেন, সমস্ত বিষয়ের সোর্স খুঁজে বের করতেন, আমি এক প্রকার এই বিষয়টা উত্তরাধিকার সূত্রে তাঁর কাছ থেকে শিখেছিলাম, তাঁরই কাছ থেকে আর আরও আমার মমও স্টাডি করতেন অ্যানথ্রোপোলজি, আর তিনি কাজ করতেন একটা সংরক্ষণালয়ে। তো তারা ছিলেন খুবই হাইলি এডুকেটেড পারসন,
কিন্তু নিশ্চিত রূপেই তারা যেটা ভাবছিলেন যে আমরা দুই বোনে বেছে নিয়েছি আমাদের জন্য ভিন্ন পথ, তো কিছুটা হলেও আমরা তাদের ডিসঅ্যাপয়েন্ট করেছিলাম। তারা আমার আগে আমার বোনকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, কারণ আমার বোন মুসলিম হওয়ার পরপরই বিয়ে করে নিয়েছিল একজন মেডিকেল স্টুডেন্টকে। সে পরবর্তীতে হয়ে গিয়েছিল একজন ডাক্তার। আমার বোন সে করেছিল গ্র্যাজুয়েশন। তো তারা এক প্রকার তাদের জীবনটা গুছিয়ে নিয়েছিল, কিন্তু আমার পেরেন্টস আমাকে নিয়ে খুবই চিন্তান্বিত ছিলেন। লাইক কারণ আমি ধীরে ধীরে শুরু করেছিলাম খুবই ঢিলে ঢালা পোশাক পরা। আর জানেন, ধীরে ধীরে আমার বিষয়টা প্রকাশিত হচ্ছিল, কারণ আমরা বাস করতাম খুবই ছোট্ট একটা শহরে। আর লোকেরা অনেক সময় আমার মমকে বলতেন, কেন তোমার মেয়ে এই ধরনের পোশাক পরে, তাকে কেন মুসলিমদের মতো দেখায়। তো নিশ্চিত রূপে এটা সহজ ছিল না, বিশেষ করে আমার মমের জন্য, কারণ আমার পেরেন্টসের ডিভোর্স হয়ে গিয়েছিল। আমার বাবা বাস করছিলেন বুদাপেস্টে, না সে সময় তিনি বাস করছিলেন আমেরিকাতে। তিনি জাস্ট আমাদের কাছে কখনো সখনো আসা যাওয়া করতেন। কমিউনিটির প্রেসারে আপনার মা আসছিলেন যেন আপনার মেয়ের কি হচ্ছে। Yes. আর আরও যেহেতু তিনি ছিলেন একজন ধার্মিক খ্রিশ্চান, তার একটু একটু সময় লেগেছিল, যেখানে আমাদেরকে নিয়ে আর তিনি চিন্তান্বিত ছিলেন না, অথবা এই বিষয়টাকে মেনে নিতে যে অন্য পথও আছে গডকে পাওয়ার, লাইক তার সময় লেগেছিল 1 বৎসর। আমার মনে হয় যখন তিনি লক্ষ্য করতে লাগলেন আমাদের জীবনধারা আরও সহজ থেকে সহজতর হয়ে গিয়েছে, জানেন খুব একটা কঠিন নেই। আমাদের বন্ধু, অর্থাৎ আমাদের বন্ধু সার্কেল চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা আর অত বেশি বাইরে বের হচ্ছি না, আর বাইরে বের হচ্ছি না রাত্রিতে। আগে যে সমস্ত বন্ধু আমার ছিল, আমি চেষ্টা করেছিলাম আমার সমস্ত বন্ধুদের সঙ্গেই বন্ধুত্ব বজায় রাখার। আমি ভাবতাম এটা তো জেনুইন ফ্রেন্ডশিপ, কিন্তু আমি উপলব্ধি করছিলাম যে তারাই Probably they themselves cannot maintain the friendship anymore because Yeah. they see you, they see in you a different person. Yeah. 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 আমার শুধুমাত্র 1জন অথবা 2জন বন্ধু রয়ে গিয়েছিল আমার আগের বন্ধুদের থেকে। Yeah. Now, you আপনি বললেন যে আপনার বোন মারা গিয়েছেন, Yes. তখন তিনি কোথায় ছিলেন? তিনি কি তখন হাঙ্গেরিতেই ছিলেন? না, এটা ছিল 4 বছর আগে। আর তারা বাস করছিল সুইডেনে। শাহাদার পর তাদের বিবাহের পরে তার হাজব্যান্ড ছিল অরিজিনালি তিউনিশিয়ার। তারা কয়েক বছর হাঙ্গেরিতে ছিল, কিন্তু হাঙ্গেরি অলরেডি সেই সময়ে আসলে হাঙ্গেরির ইকোনমি সে সময় স্ট্রং ছিল না। এমনকি যদিও সে ছিল ডাক্তার, দে স্ট্রাগলড। so they migrated. হ্যাঁ, তারা চলে গিয়েছিল সুইডেনে। তাদের প্রথম 2 মেয়ের জন্ম হয়েছিল হাঙ্গেরিতেই, আর তার পরের 2 মেয়ের জন্ম হয়েছিল সুইডেনে। তো বিষয়টা হলো তার মৃত্যুর কারণটা কি ছিল? এটা একটা জেনেটিক প্রবলেম। আর দুর্ভাগ্যবশত যখন আমার ক্যান্সার ধরা পড়লো 10 বছর আগে প্রথমবার, সে সময় আমরা বুঝতে পারিনি যে সেটা ছিল জেনেটিক। আপনাদের দুজনেরই একই কন্ডিশন ছিল? Condition? Yes. Subhanallah. তো আমরা বাস করছিলাম ইয়েমেনে 10 বছর আগে, আর আমি এটা ডিসকভার করলাম আমার নিজের থেকেই। তো এটা খুবই গুরুত্বপূর্ণ নিজের প্রতি লক্ষ্য রাখা নিয়মিত। আমি এটা বলছি মহিলাদের বিশেষ করে, কারণ এটা ছিল ব্রেস্ট ক্যান্সার। আর এ কারণেই আমরা আবারও হাঙ্গেরিতে ফিরে আসি। আর তারপর আমার চিকিৎসা হয়েছিল, আলহামদুলিল্লাহ আমি বেঁচে গিয়েছিলাম। কিন্তু এর মূল কারণ ছিল জেনেটিক প্রবলেম। এটা আমাদের কাছে প্রকাশিত হয়নি দুর্ভাগ্যবশত। ডক্টর বিষয়টা ধরতে পারেননি। In case of your sister. Yes. So আমি জানি সব কিছুই লিখিত আছে, আর এটাই কাদার আল্লাহ। আমি জানি যে এমন কোনো শক্তি নেই যে যদি আপনি আগেই জেনে যেতেন, কিন্তু তার সত্ত্বেও জানেন এটা ছিল বড় একটা মিস্টেক। They say this. Nowadays, they Yeah. say if cancer is detected early, especially breast cancer, yeah. there is a high probability of Yes. cure. Yes. But of course, if it's not discovered early on, it's Yeah. the will of Allah. Yeah. It's probably going to be too Yeah. late. আর আমার বোন মাশাআল্লাহ, এমনকি যদিও তার বয়স 40-এর থেকেও কম ছিল যখন সে মারা যায়, কিন্তু তার জীবন মাশাআল্লাহ যেভাবে সে বড় করে তুলছিল তার 4টি মেয়েকে, মাশাআল্লাহ সে ছিল সত্যিই খুবই ব্যতিক্রমী একজন মানুষ। এমনকি কমিউনিটির মধ্যেও, এমনকি যদিও সে হাঙ্গেরির কমিউনিটির কোনো অংশ ছিল না, কিন্তু যখনই সে এখানে আসতো সে অংশগ্রহণ করত সমস্ত কিছুতে। সামার ক্যাম্পে সে শেখাতো বহু কিছু। সে অনেক বেশি পড়াশোনা করতো। মাশাআল্লাহ সে সব কিছুই তার মেয়েদের শিখিয়ে গিয়েছে।
সে এক প্রকার একটা দৃষ্টান্ত তৈরি করে গিয়েছে মাশাআল্লাহ। যদিও তার আয়ুষ্কাল ছিল খুবই স্বল্প। কিন্তু জানেন এটাই কদর আল্লাহ। আর সে আমাদের সামনে রেখে গিয়েছে একটা উচ্চ দৃষ্টান্ত আমাদের সবার জন্য। তার মেয়েদের জন্য, আমার জন্য আর তার সমস্ত বন্ধুদের জন্য। আপনি কি তার কন্যাদের সাথে সাক্ষাৎ করেন? উভয়েই। আমরা আমরা যাই কখনো সখনো। আর এই বসন্তকালে আমার ভাইয়ের বিয়ে হতে চলেছে, তো তারা আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, খুব শীঘ্রই। তো এখানে ইংল্যান্ডে যখন বাস করছেন তখন কি আপনি একটা কমিউনিটির অংশ নাকি নাকি আপনি কিভাবে আপনি ম্যানেজ করছেন? তো আমি এসেছি ইউকেতে ফিরে এসেছি এইবার নিয়ে তৃতীয়বার। প্রথমবার আমি এখানে এসেছিলাম যখন আমি আমার ইউনিভার্সিটি শেষ করি হাঙ্গেরি থেকে। আর আমার মনে হয়েছিল ওকে আমি কিভাবে কাজ করব হিজাব পরে হাঙ্গেরিতে। আর জানেন আমি ছিলাম আসলেই একজন ইটালিয়ান টিচার। কোনোভাবেই আমি স্কুলে কাজ করতে পারতাম না। এখন অবস্থাটা অনেকটাই উত্তম, কিন্তু সে সময় এটা ছিল একেবারেই অসম্ভব। লাকিলি সবকিছু বদলে যাচ্ছে, ভালো। Alhamdulillah. Alhamdulillah. তাই এখানেই থাকার মনস্থির করলেন? হ্যাঁ, আমি এখানে এসেছিলাম আসলেই আমার এক বান্ধবীর সঙ্গে। সেই বান্ধবী যে আমাদের সঙ্গে মুসলিম হয়েছিল। তো এটা প্রায় 16 বৎসর আগের কথা। আমি এখানে ছিলাম 2 বৎসর। এটা ছিল ইস্ট লন্ডনে। আর তারপর আমার সেই বান্ধবীটির বিয়ে হয়ে গিয়েছিল এখানেই। তারপর হাঙ্গেরির কমিউনিটির মানুষেরা আমাকে বলেছিল, সেখানকার একজন মানুষ তিনি আমার প্রতি ইন্টারেস্টেড ছিলেন। তো আমি হাঙ্গেরিতে ফিরে গিয়েছিলাম। তখন তারা বলেছিলেন যে লাভ ইজ ব্লাইন্ড, বাট আলহামদুলিল্লাহ এটা আরও একটা কদরুল্লাহ। তো আমি হাঙ্গেরিতে ফিরে গিয়েছিলাম। আর সেখানেই আমার বিয়ে এবং আমার প্রথম সন্তান। আর তার কয়েক বছর পরে আমরা চলে গেছিলাম ইয়েমেনে। আর তার পরের বার যখন আমরা হাঙ্গেরিতে ফিরে এলাম সেটা ছিল আমার অসুস্থতার কারণে। আর তারপর থেকে আমি হাঙ্গেরিতেই ছিলাম আর এখানে জবও করছিলাম। আর এরপর থেকেই হাঙ্গেরিতে কঠিন অবস্থা শুরু হয়েছিল, কারণ তারপর থেকে এখানে শুরু হয়েছিল দ্য রিফিউজি ক্রাইসিস 2015 সালে। তো সাধারণ মানুষেরা এক প্রকার বিরুদ্ধে চলে গিয়েছিল ওই সমস্ত মানুষদের যারা ছিল দৃশ্যত মুসলিম। আর আমাদের ছিল একটা ফ্যামিলি বিজনেস, আর এটা হয়ে গিয়েছিল লাইক ব্যাংক্রাফট, কারণ মানুষেরা আর আমাদের দোকানে আসছিল না। মুসলিমদের থেকে কিছু কিনতে চাইছিল না? Yes. Oh. Yeah. আর তারপর মূলত আমরা সব কিছুই হারিয়েছিলাম। আম, আমার হাজব্যান্ড সে সময় তিনি চলে গিয়েছিলেন অন্য দেশে রোজগারের ধান্দায়। আর আমরা জাস্ট সেখানেই ছিলাম। আমি ছিলাম প্রেগনেন্ট। আমার বড় ছেলের বয়স তখন 10 বছর। আর আমি বুঝতেই পারছিলাম না কি করব। তো আমি ইউকেতে চলে এসেছিলাম। আমার বাচ্চার জন্মের পর তখন 3 মাস হয়েছে সবেমাত্র আমরা চলে এসেছিলাম ইউকেতে। আর আমি একটা জব খুঁজে বের করলাম। এটা ছিল খুবই ভালো। আমি কাজ করছিলাম অনলাইনে, কারণ তার কিছুদিন পরেই আমরা জানতাম না, কিন্তু তারপরেই লকডাউন শুরু হয়ে গেছিল। তো আমি বাড়িতে বসেই কাজ করছিলাম, আমার বাচ্চাদের দেখাশোনাও করছিলাম। এটা বেশ সহজ ছিল আমার জন্য। এটা ছিল একটা ছোট্ট টাউন বার্মিংহামের কাছে। কিন্তু 2 বছর পর দুর্ভাগ্যবশত ডাক্তার ডায়াগনোসিস করলো আমার ক্যান্সার। তো তারপর আমার মনে হলো ওকে এখন কি করব। সেখানে আমাকে সহযোগিতা করার মতো কোনো কিছুই ছিল না, এমনকি আমার জিপিতে যাওয়ার ক্ষমতাও ছিল না। তাই আমি আবারও সিদ্ধান্ত নিলাম হাঙ্গেরিতে ফিরে যাওয়ার। আর তারপর হাঙ্গেরিতেই আমার চিকিৎসা হলো। আর তারপর যেই আমার ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি সাধন হতে লাগলো, আমি আমার বাচ্চাদের নিয়ে এখানে চলে এলাম। আর এখন আমরা বাস করছি কেন্টে। But Time in when I Kent, lived there in. is not a big Muslim community in Kent. আমি এমনটা মনে করি না, কারণ এখান থেকে লন্ডন খুবই কাছাকাছি। Yes. It's Yes. what? It's about 40 minutes to Victoria from Kent. 40 or 50. It depends on the the train. train. Yeah. Yeah. So it's easy. Yeah. এখন আমি এক প্রকার আমার জীবনকে পুনর্গঠন করতে পেরেছি। So, আমি এখন খোঁজ করছি সম্ভবত লাইক বড় কমিউনিটির ইয়া। Sister Rita, I really wish you the best. And thank you. again, thank you very much for making the trip today to come and see us. Thank you very much. Thank you.